বাংলাদেশ ফুটবলের বদলে যাওয়ার গল্পটা লেখা হয়েছিল এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার এক্স্যাক্টলি, কারণ এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারেই বাংলাদেশ জার্সিতে হামজা চৌধুরীর ডেবিউ হয়েছিল, সেটা ইন্ডিয়াতে। ইন্ডিয়ার বিপক্ষে সেই ম্যাচটা বাংলাদেশ দল ড্র করে এসেছিল, যদিও সেই ম্যাচে বাংলাদেশ দল যত সুযোগ তৈরি করেছিল সেই ম্যাচটা বাংলাদেশের অন্ততপক্ষে 4-0 গোলে জেতা উচিত ছিল। পরবর্তীতে ইন্ডিয়াকে ঘরের মাটিতে বাংলাদেশ দল ঠিকই হারাতে পেরেছে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হংকং, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল ঘরের মাঠে হেরেছে। হংকংয়ের বিপক্ষেও ম্যাচটা হেরেছিল 4-3 গোলে। পরবর্তীতে হংকংয়ে গিয়ে বাংলাদেশ দল ম্যাচটা ড্র করে এসছে। গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশের, সেই ম্যাচটা সিঙ্গাপুরে। তার আগে বাংলাদেশ দল একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, সেটাও এশিয়ার এশিয়ার রাইজিং ফুটবল স্টার বা রাইজিং ফুটবল পাওয়ার আমরা যদি বলি, আরও একটা দল ভিয়েতনাম, যারা কিনা সিঙ্গাপুর হংকংয়ের মতনই। সিঙ্গাপুর, হংকং বাংলাদেশের গ্রুপ থেকে এশিয়ান কাপ কোয়ালিফায়ার বা এশিয়ান কাপের টিকিটটা বুক করেছে। ভিয়েতনাম অন্য দিক থেকে তাদের গ্রুপের 1 নম্বর দল হিসেবে তারাও কিন্তু এশিয়া কাপ নিশ্চিত করেছে। বাংলাদেশ সোফার 5 পয়েন্ট। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ভিয়েতনামের সাথে বাংলাদেশের পরীক্ষা। এই মুহূর্তে মাহাদি আপনাদের সাথে আছে স্টার প্লেতে, আমার সাথে আছেন আমাদের ফুটবল রিপোর্টার শেখ আশিক। আমরা বাংলাদেশ ভিয়েতনামের ম্যাচের চুলচেরা বিশ্লেষণটা একটু করতে চাই। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের অবস্থানটা কি হতে পারে বা বাংলাদেশ কেমন করতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশিক, স্বাগত তোমাকে। থ্যাংক ইউ মাহাদি ভাই। আজকে আমরা আসলে যে ম্যাচটা দেখবো আগামীকাল, অর্থাৎ সন্ধ্যা 6টায়, এই ম্যাচ নিয়ে আসলে ফ্যানদের যেমন প্রত্যাশা আছে ফুটবলারদেরও। কারণ বাংলাদেশ যখন কোনো প্রিপারেশন ম্যাচ খেলে বা ফ্রেন্ডলি ম্যাচ খেলে, তখন প্রতিপক্ষ নেপাল বা ভুটানের মধ্যেই আটকে থাকতে হয়। সেই জায়গা থেকে এশিয়ান কাপে কোয়ালিফাই করা একটা দলের বিপক্ষে ম্যাচ খেলার আগে প্রিপারেশন ম্যাচটাও হচ্ছে এশিয়ান কাপে কোয়ালিফাই করা আরেকটা দলের বিপক্ষে। ব্যাপারটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো, কারণ বাংলাদেশ এশিয়ান কাপ থেকে ছিটকে গেছে, কিন্তু আসলে লং রানে যদি আমরা ফিউচার চিন্তা করি, তখন এই বড় বড় প্রতিপক্ষের সাথে খেলেই কিন্তু আস্তে আস্তে করে আগাতে হবে। বাংলাদেশ এখন ভিয়েতনাম আইসিসি কেন বলছি, ফিফা র্যাঙ্কিং এ 103 নম্বরে 5 ধাপে গিয়েছে, এবং রিসেন্টলি তাদের আশপাশে যারা আছে সবার কিন্তু ডাউন হয়েছে। সেই জায়গা থেকে তারা 5 ধাপ ডেভেলপ করেছে। অর্থাৎ ভিয়েতনাম যে ফুটবলে উন্নতি করছে এবং তাদেরও বড় একটা সংখ্যক প্রবাসী ফুটবলার ইনক্লুড করে সেই উন্নতিটা হচ্ছে, তো সেই জায়গা থেকে তাদের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো। এবং ভিয়েতনামের কোচও কিন্তু বলেছেন যে আমরা একটা বদলে যাওয়া বাংলাদেশের বিপক্ষে খেলতে যাচ্ছি। এক্স্যাক্টলি। এবং তাদের কোরিয়ান কোচ, আমরা যদি ভিয়েতনাম দলটাকে একটু বিশ্লেষণ করে দেখি, যে তারা বেসিকলি যেই ফুটবলটা কোরিয়া, জাপান এবং চায়নার মধ্যে আমরা দেখি যে ছোট ছোট পাস, সংগঠিত ডিফেন্স বা কম্প্যাক্ট ব্লক ডিফেন্স থাকে, এবং উইং দিয়ে খুব দ্রুত আক্রমণে যাওয়া। তাদের স্ট্রাইকার মোস্ট অফ দ্য টাইম ফরমেশনটা থাকে হয়তো 4 জন ব্যাকলাইনে, একদম সলিড ব্যাকলাইন 4 করে, 2টা পিভট খেলায়, মিডফিল্ডে 3 জন এবং লং স্ট্রাইকার হিসেবে 1 জন, এবং এখানে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত একজন বড় তারকা প্লেয়ার আছে। এই মুহূর্তে নাম আমার মনে নেই আশিক, নাম মনে রাখাটা একটু কঠিন, বাট তুমি যেটা বলেছো যে তাদের প্রবাসী ফুটবলার দিয়ে এই দলটাও কিন্তু এখনো স্ট্রং। থাইল্যান্ড সেটা করেছে, মালয়েশিয়া সেটা করেছে, শ্রীলঙ্কা করেছে এক্স্যাক্টলি। তো এই জায়গা থেকে বাংলাদেশের ফুটবলেও আসলে ওই পরিবর্তনটা আসছে, কিন্তু আমরা রিসেন্টলি পরিবর্তনের মাঝেও কিছু সমালোচনা রয়ে যাচ্ছে, সেদিকে আমরা যাব একটু পরে। তার আগে ওই যে জাপান কোরিয়ার কথা বলছিলেন, জাপানের ফুটবলাররা এইভাবেই আসলে চিন্তা করে। আমরা যদি দেখি জাপানের ফুটবলাররা তারা আগে থেকেই ধরে নেয় তারা হচ্ছে ইউরোপের মতো ফিজিক্যালি অত স্ট্রং না, তারা টেকনিক ট্যাকটিক্সের উপর বেশি ফোকাস করে, এবং সেই জায়গা থেকে তারা ফল পাচ্ছে। ভিয়েতনামও ঠিক ওইভাবেই আগাচ্ছে। তো সেই ভিয়েতনামের সাথে আমাদের খেলতে হবে, এবং ভিয়েতনামের কোচ বাংলাদেশের এই দলটা নিয়ে কনসার্ন, কারণ এই দলে হামজা চৌধুরী আছেন, প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। তো হামজাকে নিয়ে তারা যেমন কনসার্ন, ঠিক একই সাথে তারা রিসেন্টলি ম্যাচ দেখেছে, বিশেষ করে হংকং চায়নার মাঠে বাংলাদেশ যে ম্যাচটা খেলে এসেছে লাস্ট ম্যাচ, ওই ম্যাচটাও কিন্তু বাংলাদেশকে রেট করছে হাইলি। তো সেই জায়গা থেকে ভালো একটা ম্যাচের অপেক্ষায় আছে বাংলাদেশ দল, এবং হামজা দলের সঙ্গে যোগ দিয়েছেন। সমিত সোম তো আগেই চলে এসেছেন, এবং ফুল টিম নিয়ে আসলে বাংলাদেশ ভালো ফাইট দিবে, এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এই ম্যাচে ভালো খেলবে সেটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। এক্স্যাক্টলি, ভালো খেলবে অতীতের যে কোনো ম্যাচের তুলনায়। আসি এই জায়গায় আমি হয়তো বা তোমার সাথে একটু কি বলে, আমি সহমত, বাট একটু ডিফার করতে চাই। হচ্ছে যে দেখো, মেইন 2 জন প্লেয়ার বাংলাদেশ দলে আসলে স্ট্রাইকার তো নাই। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, গোল করতে হয় কাকে? হামজাকে গোল করতে হয়। তুমি দেখো যে হামজা 7 ম্যাচ খেলেছে, 4টা গোল তিনি করেছেন।
এবং বাংলাদেশ দলকে এই মুহূর্তে জেতানোর বা ইন্ডিয়ার বিপক্ষে গোল, এটা হামজার কাছ থেকে ছাড়া তোমার ভেরি ডিফিকাল্ট। রাকিব যদিও কাবরেরা তাকে নাম্বার 9 খেলায়, মানে স্ট্রাইকার হিসেবে খেলায়, বেসিক্যালি একদম আউট এন্ড আউট রাইট উইং। ইভেন রাকিব দলের সঙ্গে নেই, যেহেতু রাকিব পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না, রাকিব এবং তপু বর্মন তারা দুজন দলের সাথে নেই। এক্স্যাক্টলি, তো এই তাদেরকেও জায়গায় একটা পাওয়া কনসার্ন হচ্ছে আছে, না। এই জায়গায় একটা কনসার্ন, কারণ তপু বর্মনের সার্ভিসটা কিন্তু অলওয়েজ লাগে। তপু বর্মন যেমন তোমার সেন্ট্রাল ডিফেন্স জায়গাটাকে সিকিউর করে, তার হাইটটা ভালো, এরিয়ালে অন্যান্য ডিফেন্ডারদের তুলনায় তিনি কিন্তু ব্যালেন্স। আবার যখন তুমি সেট পিসে কিংবা কর্নারে যাচ্ছ, গোল করার হেডারে ক্ষেত্রে কিন্তু তপু বর্মন ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশ্বনাথ ব্যাক করেছে দলে, বিশ্বনাথ ব্যাক করেছে, বিশ্বনাথ খেলবে রাইট ব্যাক পজিশনে, ভেরি গুড ডিফেন্ডার, মানে আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন। বাট বিশ্বনাথের কিন্তু একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে প্রচুর মাথা গরম করে ফাউল করা এবং কাট খাওয়ার প্রবণতা। এই জিনিসটা কিন্তু একজন কোচকে অলওয়েজ, যেহেতু সে পরিশ্রমী ফুটবলার এবং বিশ্বনাথ যেহেতু মানে খেটে খেলা ফুটবলার বলা হয়, তো সেই জায়গা থেকে এই কনসার্নটা আসলে থেকে যায়। অতীতেও যেটা করেছেন আমরা, যদি বলি আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দির কথা, ওই ধরনের একটু মাথা গরম, তো সেই জায়গা থেকে তপু বর্মনকে অবশ্যই মিস করবে। তো এই ম্যাচে আসলে রাকিবের জায়গাটা তুমি যদি একটু চিন্তা করো, যে রাকিবের জায়গাটা আপনি যদি ফুলফিল করবে, চিন্তা করেন বাংলাদেশ দলে এই মুহূর্তে ফাহামিদুল আর ফাহিম ছাড়া কোনো উইঙ্গারই নাই। আমি সেই আলোচনাটাই করছি যে ফাহামিদুল তো নাই, ফাহিম নাই, তুমি নাম্বার 9 বা ফলস 9 হিসেবে মানে ফাহিম আর ফাহামিদুল ছাড়া আর কোনো তাদের যে তারা যে সেকেন্ড হাফে বা 60 মিনিট 70 মিনিট 80 মিনিটের পরে উঠবে, তাদের রিপ্লেসও কেউ নাই। এক্স্যাক্টলি, তাহলে এই জায়গাটা বাংলাদেশের জন্য ভয়ের কারণ। এই কারণে আমি তোমার সাথে এই জায়গায় মানে আমার ডিফারটা করছিলাম। আমি বলছিলাম যে এই দলটাতে আমি যখন দেখি অ্যাটাকার বা অ্যাটাক অপশনে আমি যাই, এট দ্য এন্ড অফ দ্য ডে কি 103 নম্বর দল তোমার চেয়ে মানে অন্তত 80 ধাপে গিয়ে 80 ধাপে গিয়ে থাকে একটা দলের বিপক্ষে। তুমি যখন তার মাটিতে খেলতে নামবা, যখন তোমার হাতে ফিনিশার নাই, তুমি উইঙ্গার খুঁজে পাচ্ছ না ফাহামিদুল আর ফাহিম ছাড়া, এবং ফাহামিদুল এখনো ওই লেভেলের ম্যাচিউর হয়ে ওঠে নাই যে তাকে তুমি বিগ ম্যাচে পুরো 90 মিনিট খেলাতে পারো। আবার জায়ানের পজিশন নিয়েও নানান ধরনের কথা হচ্ছে। জায়ান তো মূলত একজন লেফট ব্যাক একদম খেলাচ্ছে লেফট উইঙ্গার হিসেবে। জায়ানকে হাভিয়ের কাবরেরা নিজে লেফট ব্যাক হিসেবে লেফট ব্যাক থেকে লেফট উইং এ খেলাতে চেয়েছেন, এবং জায়ান নিজে জানিয়েছেন যে তিনি আসলে লেফট উইং এ খেলার মতো কোয়ালিটি তার মধ্যে নাই, বা তিনি আসলে ইচ্ছুকও না। কাবরেরাকে নিয়ে তো আলোচনা আশিক আমাদের করতে হবে, কিন্তু তার আগে আমি ওই আলোচনাটাই থাকতে চাই একটু, যে দেখো কোথায় আসলে এত ভালো দলের বিপক্ষে ওর মাঠে গিয়ে যখন মানে পূর্ণ শক্তির দল যখন পাওয়া যাচ্ছে না, তোমার ডিফেন্সে কিছুটা ঘাটতি আছে। এবং একটা জিনিস দেখো, হংকং এর বিপক্ষে আমরা ঘরের মাঠে যে ম্যাচটা খেলেছি 3-3 লাস্ট মোমেন্টে মানে কোনো কিছু বুঝে ওঠার আগে একটা গোল খাওয়া, এইটা তো সম্পূর্ণভাবে ম্যাচকে ছেড়ে দাও। এবং ডিফেন্স বারবারই তার দুর্বলতা কিন্তু ওপেন করেছে, বা ডিফেন্স যে, এবং এটা কিন্তু জামাল ভুঁইয়া একাধিকবার বলেছেন যে আমরা আসলে ধরে নিয়েছিলাম ম্যাচটা শেষ হয়ে গেছে, দলের অনেক সদস্যই ভেবেছিলেন যে ম্যাচ শেষ, যে কারণে আসলে ওই টাইমটাতে বাংলাদেশ গোল খেয়ে ম্যাচ হেরেছে। এক্স্যাক্টলি, জামাল ভুঁইয়া কথাটা বলেছেন। এবং জামালের কথা যেহেতু মানে আলোচনায় চলে আসলো, তুমি জামালের কথাটা বলেছো, জামাল ভুঁইয়াও কিন্তু হাভিয়ের কাবরেরার পছন্দের একাদশে বা সেরা একাদশে থাকে। জামাল ভুঁইয়াকে পছন্দ একমাত্র প্রেস কনফারেন্সের জন্য হাভিয়ের কাবরেরা। হ্যাঁ, ইংলিশটা ভালো বলেন এই কারণে, এটা একটা কারণ, মানে যেহেতু ক্যাপ্টেন, তো সেটা ভিন্ন। তুমি পৃথিবীর কোন ক্যাপ্টেনকে দেখছো যে স্টার্টিং 11-এ থাকে না? এমন একজনকে তুমি ক্যাপ্টেন বানিয়ে রেখেছো, তাকে তুমি সেরা একাদশে রাখো না? এটা তো বড় একটা প্রশ্ন, যে কারণ ক্যাপ্টেন তো আমার সেই হবে যাকে আমি সর্বোচ্চ টাইম পাবো। যে ফুটবলে যদিও বলা হয় ক্যাপ্টেন অত গুরুত্বপূর্ণ না ক্রিকেটের মতো, তারপরেও তো যে ক্যাপ্টেন, যেমন লিওনেল মেসি ক্যাপ্টেন, তার কথা সবাই শুনবে, লিড করবে, সে কি বলছে, সে কিভাবে, মানে সে কি চাচ্ছে দলের কাছ থেকে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন একটা বিষয় হতে পারে যে জামাল ভুঁইয়া যেহেতু ইংরেজি ভালো বলে, প্রেস কনফারেন্সের সাথে একই সঙ্গে যারা হচ্ছে প্রবাস থেকে আসে তাদের সঙ্গে কথা বলা, বা দলের সবার সাথে কমিউনিকেশনটা বজায় রাখার জন্য হয়তো বা জামাল ভুঁইয়াকে দেয়া। সে যাই হোক, তবে জামাল ভুঁইয়াকে মাঠে কিন্তু আসলে দর্শকরা দেখতে চায় এবং জামাল ভুঁইয়া, তুমি যদি সমিত সোম, হামজা চৌধুরীর সাথে জামাল ভুঁইয়ার ট্রাইটা করতে চাও, বাংলাদেশ আসলে কোন ফরমেশনে খেলবে? 5 জন, মানে বাংলাদেশ হয়তো বা এখন মুরসালিনকে ফলস 9-এ খেলানোর একটা চিন্তা ভাবনা করবে। সমিতকেও একটু উপরের দিকে খেলাবে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। সেই ক্ষেত্রে তোমাকে হামজাকে তুমি মানে তার রোলটা আসলে, হামজার রোল তো ডিফেন্সিভ মিডফিল্ড, কিন্তু সব জায়গায় থাকে, সেন্টার ব্যাকে নেমে যেতে হয়, আবার গোল করার জন্য তাকে আসতে হয়, উঠতে গোটা মাঠটাকে শেষ ওইভাবে গেম সেন্সটা তো তার অতখানি ডেভেলপ যে গোটা মাঠটাকে স্ক্যান করতে থাকে, যখন যেখানে প্রয়োজন সেখানে যাচ্ছে, কখনো ডিফেন্সে যাচ্ছে, কখনো অ্যাটাকে যাচ্ছে, আবার দলের প্রয়োজনে গোলও করছে। হামজাকে তুমি ধরো একটা ফ্রি ফ্লোটার রোল দিয়ে দিলা একদম স্বাধীনভাবে, তারপরও না একটা জায়গায় কনসার্ন থাকে যে তুমি মুরসালিনকে দিয়ে নাম্বার 9 খেলাচ্ছ,
মুরসালিন মেবি এখন হাতে থাকা সবচেয়ে ভালো অপশন। ভালো অপশন, এবং সে তো অ্যাকচুয়ালি নাম্বার 9 না বা সেকেন্ড স্ট্রাইকারও না, সে তো অ্যাটাকিং মিডফিল্ডার। তো সে সারা বছর যে পজিশনে খেলে সেখান থেকে অ্যাটাকিং মিডফিল্ডে থেকে সেকেন্ড স্ট্রাইকারে যাচ্ছে, এবং সেখান থেকে আপনাকে লাস্ট ম্যাচে গোলও দিয়েছে ভারতের সাথে, এবং তার গোলেই বাংলাদেশ জিতেছে। মুরসালিন ফর্মে আছে, সেটা বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার। তবে ওই যে বাংলাদেশের আসলে বেঞ্চ নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন, যে আপনার 11 সেট করলেন, কিন্তু 11 সেট করার পর আপনার অপশন কারা, বেঞ্চে কারা আছে, আপনার মানে লাক্সারি করার কোনো সুযোগ নেই, বা হচ্ছে আপনার ম্যাচের আগেও তো কেউ অসুস্থ হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো আসলে বাংলাদেশকে ভোগাবে এবং আমার কাছে মনে হয় যে অপোনেন্ট শক্তিশালী। এই জায়গাটায় তারাও তাদের মালয়েশিয়ার সাথে একটা খেলা বাকি আছে, সো তারাও কিন্তু প্রস্তুতি হিসেবেই দেখছে, তারা অলরেডি তাদের গ্রুপের চ্যাম্পিয়ন, তারা কোয়ালিফাই করে ফেলেছে, সুতরাং তাদের জন্য কিন্তু অত প্রেশার নাই। তারা এই ম্যাচগুলো মালয়েশিয়ার সঙ্গে কিংবা বাংলাদেশের সঙ্গে যে ম্যাচগুলোই খেলবে, তারা হচ্ছে মালয়েশিয়ার সাথে তারা এখন এশিয়ান কাপের খেলাই বাকি আছে, এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবেই খেলবে, তারা মালয়েশিয়ার সঙ্গেও এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলবে, বাংলাদেশের সঙ্গে এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলবে। তো তাদের জন্য অনেক বেশি ফ্রি রোল। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশ তো আসলে পাওয়ার কিছু নাই বাছাই পর্ব থেকে, তবে আমি বলবো বাংলাদেশের আসলে পাওয়ার অনেক কিছুই আছে। আপনি শুরুতেই বলছিলেন যে এই এশিয়ান কাপের বাছাই পর্ব দিয়েই বাংলাদেশের বদলে যাওয়া ফুটবল, ফ্যানদের আবারও মাঠে ফেরা, দর্শকদের আগ্রহ বাড়া, ক্রেজ তৈরি হওয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্পন্সর সবকিছু নিয়ে আসলে ফুটবলে পুরো পরিবর্তনের যে হাওয়াটা এই এশিয়ান কাপ বাছাই দিয়ে হয়েছিল হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ দিয়ে। তো এই জায়গা থেকে আমরা তো মাত্র শুরু করলাম, তো এই শুরু থেকে তো আরো অনেক দূর যেতে হবে। তো যাওয়ার জন্য আপনার হাতে যখন দুইটা ম্যাচ আছে, এই ম্যাচে যখন আপনি ভালো করবেন, তখন ফুটবলের ব্র্যান্ডিং এর কথা যদি বলি, ফুটবলের আগ্রহের কথা বলি, সবকিছু ধরে রাখার জন্য হলেও এই দুইটা ম্যাচে আপনাকে ভালো খেলতে হবে, ভালো করতে হবে। এক্স্যাক্টলি, এবং এই দুইটা ম্যাচে ভালো করার সাথে বাংলাদেশ ফুটবলের ব্র্যান্ড ইমেজটাও আসলে খুব ভালোভাবে জড়িত হয়ে আছে। ডেফিনেটলি এই ম্যাচে বাংলাদেশ দল মানে ভিয়েতনামের এগেনস্টে বাংলাদেশ দল কিভাবে আসলে তার দল মানে স্টার্টিং 11টা হতে পারে, বা তোমার সম্ভাব্য শুরুর একাদশটা কীরকম হতে পারে, এটার আমি এই দলে তুমি যদি ভিয়েতনামকে হারাতে চাও, থিঙ্ক যে ভিয়েতনামের সাথে ড্র করাই তো অনেক বড় ব্যাপার, কিন্তু আপনার তো আসলে জয়ের মেন্টালিটি নিয়ে নামতে হবে। হামজা সেরকমই বলেছেন যে আমরা জিততে চাই ম্যাচটা, কিন্তু জেতার জন্য কি ফরমেশন, কোথায় কোথায় আসলে ভিয়েতনামের দুর্বলতাগুলো আছে আসিক, তার আগে বাংলাদেশের দুর্বলতাটা একটু দেখি। আমরা কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্টের দুর্বলতা নিয়ে আলোচনা করেছি, এখন হচ্ছে তোমার সর্ষের ভিতরে ভূত, মানে হচ্ছে গোড়ায় গন্ডগোল। যিনি দলটাকে খেলান তিনিই আসলে ঠিক আছেন কিনা, এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা, তুমিও অনেক কন্টেন্ট বানিয়েছো হাভিয়ার কাবরেরাকে নিয়ে। মানে আমাকে বলো যে